দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন জনাব অনদ আলী হোসেন তাহিদী, নির্বাহী সম্পাদক দৈনিক সকালবেলা। স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগত এবং স্বাগত জানাচ্ছি তাদের যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখছেন। আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদের নিয়মিত অধিবেশন যেটা সেটা চলমান রয়েছে। আজ সংসদে আসলে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন অন্যান্য যে সংসদ সদস্যরা রয়েছেন তারা। এর মধ্যে আমি একটু কোটেশন করে নিয়ে আসতে চাই যে মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি আসলে বলেছেন যে বিরোধী দলের যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে বিরোধী দলের সংসদ সদস্যরা তারা 17 দিনে সরকার পতনের আন্দোলন করার কথা বলে। মাননীয় প্রধানমন্ত্রী বা সংসদ নেতা যদি আমাদেরকে নির্দেশ দেয় তাহলে আমরা বিরোধী দল পতনের আন্দোলন করব। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? আসলে একটি রাষ্ট্রের জাতীয় সংসদ, একটি পক্ষ সরকারি দল আর একটি পক্ষ বিরোধী দল। এবছরে জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায় রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। আসলে বিরোধী দলের ভূমিকাটা কি? রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নে, রাষ্ট্রের মৌলিক উন্নয়নে, রাষ্ট্রকে একটি ক্ষুধামুক্ত রাষ্ট্রে পরিণত করতে সরকারকে সহায়তা করা। আপনি নিশ্চয়ই জানেন যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবছরের ফেব্রুয়ারি মাসের 17 তারিখে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে এবং এই সরকারের যাত্রা 2 মাস। তো এ সময় একটি সংকটময় মুহূর্তে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আর একদিকে জ্বালানি সংকট এবং বিরোধী দলের নানা প্রকার অনৈতিক এবং কি বলবো আপনাকে অসহযোগিতামূলক আচরণ সংসদে তারা তুলছে। আসলে বিরোধী দল কি চাচ্ছে এটাই কিন্তু জনগণ বুঝতে পারছে না। জনগণ আসলে বিরোধী দল রাষ্ট্রে একটি মব সৃষ্টির প্রক্রিয়ায় লিপ্ত। তা না হলে তারা সরকারকে 17 দিনে পতন ঘটাবে কি কারণে? কি অন্যায় করেছে সরকার? কি মানে গণবিরোধী বিরোধী দলকে বলতে হবে যে সরকার গণবিরোধী কি কি সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়টি বিরোধী দলকে স্পষ্ট করতে হবে। বিরোধী দলের এজেন্ডা সরকার বাস্তবায়ন করছে না, বিরোধী দলের অনৈতিক প্রস্তাব সরকার গ্রহণ করছে না, অথবা বিরোধী দলের অযৌক্তিক প্রস্তাবগুলোকে সরকার আমলে নিচ্ছে না। কেন নিচ্ছে না? এগুলোর মধ্যে জনগণের কোনো সায় নেই। আর তার জন্য সরকারের পতন ঘটাতে হবে। সরকারের পতন ঘটনা কি এতই সহজ? জনগণ কি আপনাদের ছাড়বে? তো মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিরোধী দলের এই 17 দিনের সরকার পতনের আন্দোলনকে আসলে একটি অসহযোগিতামূলক এবং বিরোধী দলের যে ভূমিকাটি থাকা উচিত সেই জায়গা থেকে সরে আসার কারণেই হয়তো এমন মন্তব্য করেছেন বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে, খুব ভালো বলেছেন। আমি সংসদে আরেকটি অংশ নিয়ে আসলে বলতে চাই, সেটা হলো আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে বাংলাদেশে অতিবৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টির কারণে আসলে সারা দেশ জুড়ে যে বৃষ্টি বলয় শুকিয়ে রয়েছে, যার প্রভাবে আসলে চট্টগ্রাম, কুমিল্লা সহ বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে, যেমন হাওড়া অঞ্চলগুলো, আমি যদি বলি কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম, এই হাওড়া অঞ্চলের ব্যাপার, সেই জায়গায় আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় ফসলি জমি, যে ধান রয়েছে সেগুলো তলিয়ে গেছে। চট্টগ্রামে আসলে যদি বলি সেখানে জলাবদ্ধতার কারণে মানুষের যে ভোগান্তি সেটা চোখে পড়েছে, আমরা নিউজ করেছি, গণমাধ্যমে এসেছে। চট্টগ্রাম শহরের যে মেইন সড়ক, চট্টগ্রাম শহরের সেই জায়গাগুলোতে আসলে ক্রমশমান পানি। এই প্রসঙ্গটি টেনে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসলে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি দুঃখ প্রকাশ করে সংসদে বক্তব্য রেখেছেন। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? আমি আপনাকে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে রেশ টানবো যে সংসদে দায়িত্বশীল বিরোধী দল এ বিষয়ে কোনো প্রশ্ন করেনি এবং এই যে জলাবদ্ধতা নিয়ে মানুষের যে কষ্ট, এই কষ্ট নিয়েও কিন্তু বিরোধী দল কোনো কথা বলেনি। আর দেখেন,
জলাবদ্ধতা একটি একদিনের বিষয় নয়। পানি ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন, এইগুলো একটি পরিকল্পিত বিষয়। একটি নগর গড়ে ওঠে একটি নানা প্রকার পরিকল্পিত কাজের মাধ্যমে। একটি শহর পরিকল্পিতভাবে পরিচ্ছন্ন হবে, তার ড্রেনেজ ব্যবস্থা থাকবে, তার সুয়ারেজ ব্যবস্থা থাকবে এবং বর্জ্য ব্যবস্থা থাকবে, এবং এই সব কিছু নির্ভর করে একটি পরিকল্পিত কারিগরি সিদ্ধান্তের উপর। তো সেই জায়গাটায় তো চট্টগ্রামে সমস্যা অনেক দিনের। এখানে বিগত সরকারেরও কিছু অনেকগুলো প্রকল্প নিয়েছিল, সেইখানেও কিছু সমস্যা আছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের বিষয়ে আসলে কোনো পদক্ষেপ নিতে দেখা যায় নাই। এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী যে দুঃখ প্রকাশ করেছেন, কারণ তিনি রাষ্ট্রের অভিভাবক, তিনি কষ্টটা বুঝতে পারছেন এবং কষ্টটা অনুভব করেছেন। হাওড়ের কথা বলেছেন। হাওড়ের দ্রুত ধান কাটার তথ্যগুলি ইতিমধ্যে গণমাধ্যমে প্রচার হয়েছে এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরও এটা বলেছে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি একটি ইতিবাচক কাজ করেছেন। আমি আপনাকে এই জায়গায় একটা কথা বলতে চাই, সেটা হলো হাওড় অঞ্চলের যে দুর্দশা, সেই দুর্দশার কথা কিন্তু গতকাল হাওড়ের যে এমপি মহোদয় আছেন, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি আসলে বলেছেন। তার আবেদনের প্রেক্ষিতে কিন্তু আজ সরকার একটি সিদ্ধান্ত দিয়েছে, সেটা হলো যে সকল কৃষকের ধান তলিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সে সকল কৃষকের ধান বা সে সকল কৃষকদেরকে আসলে 3 মাস সহযোগিতা করবে সরকার, একটা সিদ্ধান্ত দিয়েছে। আসলে বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান একজন দেশপ্রেমিক মাননীয় সংসদ। তিনি কথা বলেন দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মুক্তিযোদ্ধার চেতনাকে সামনে রেখে। তিনি যে আবেদনটি করেছেন, সে আবেদনের প্রতি সরকার যৌক্তিক মনে করেছেন, এবং উনি তো হাওড়বাসীর নেতা। হাওড়বাসী শুধু ওনার সংসদীয় এলাকা না, সমগ্র হাওড় অঞ্চলের মানুষের প্রাণের নেতা তিনি। আর তিনি যে আবেদনটি করেছেন, নিঃসন্দেহে এই আবেদনটি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার যে সাড়া দিয়ে সহযোগিতা করেছেন, এই জন্য আমরা একদিকে যেমন আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে অভিনন্দন জানাবো, একই সাথে মাননীয় সংসদ সদস্যের এই আবেদনে সাড়া দিয়ে 3 মাস যে হাওড়াবাসীকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকার, সেই প্রতিশ্রুতিকেও স্বাগত জানাবো। পাশাপাশি আমি বিরোধী দলকেও বলতে চাই, আপনাদের ভূমিকা আপনারা ভুলে যাবেন না। আপনাদের ভূমিকা সংসদে মব সন্ত্রাস নয়, কার্যকরী ভূমিকা রাখা। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের বলছি, আপনাদেরকে বিরোধী দলীয় ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন, সকালবেলা সমসাময়িকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাকে অভিনন্দন, এবং অভিনন্দন এই অনুষ্ঠানটি যারা নিয়মিত দেখছেন। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকালবেলা সমসাময়িকে আমাদের আজকের আলোচনা। আমরা নিশ্চয়ই পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।